এবারে আমরা দেখব কোনো পরিবাহীর রোধ পরিবাহীর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখন রোধ কার উপর ডিপেন্ড করে সেটা তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছো, তাও আমি একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকে জানি রোধ আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তার মানে কোনো পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে, আবার কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। দেখো এই সূত্রটা প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে, না দুটো ডিফারেন্ট পরিবাহীর ক্ষেত্রে। তুমি এখানে দেখতে পাচ্ছ দুটো পরিবাহী রয়েছে, তাদের লেন্থ ডিফারেন্ট, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পরিবাহীর রোধ তাদের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ R1/R2 ইজ ইকুয়াল টু L1/L2 হবে দুটো আলাদা পরিবাহীর ক্ষেত্রে। আবার যদি দুটো আলাদা পরিবাহী নিই, যদি তাদের দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকে আর তাদের প্রস্থ যদি ক্ষেত্রফল যদি আলাদা আলাদা হয়, তাহলে রোধ R1/R2 তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ A1/A2/A1 হবে। আবার আমরা জানি যে A ইজ ইকুয়াল টু কত হচ্ছে, পাই ইন্টু স্মল আর স্কোয়ার, যেখানে স্মল আরটা হচ্ছে রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ এর সঙ্গে যেহেতু আর স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক, তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে রেডিয়াসের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাকে আমরা এভাবেও লিখতে পারি R1/R2 ইজ ইকুয়াল টু R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার। তোমরা লক্ষ্য করে দেখো এই প্রত্যেকটা সূত্র লাগবে কিন্তু যখন পরিবাহীগুলো একটা পরিবাহীগুলো যখন আলাদা আলাদা হবে, ফর ডিফারেন্ট কন্ডাক্টর। ঠিক আছে, এগুলো হবে ফর ডিফারেন্ট কন্ডাক্টর। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এটা বলছেন কেন, এটা তো অলরেডি জানি আমরা, এগুলো তো একদম বেসিক। দেখো এবার যেটা বলবো সেটা তোমাদের জটিল লাগবে বলবো না, কিন্তু ওই থিওরিটা আর এই থিওরিটা কিন্তু গুলিয়ে যেতে পারে। তাই জন্য আমি যেটা বলছি ভালো করে খেয়াল করো যে R1/R2 ইজ ইকুয়াল টু L1/L2 হবে। আর R1/R2 মানে এক কথায় R প্রপোর্শনাল টু L হবে যখন তোমাকে দুটো পরিবাহী বলে দেবে। যখন দুটো পরিবাহীর দৈর্ঘ্য আলাদা আলাদা থাকবে তখন রেজিস্ট্যান্স R1/R2 ইজ ইকুয়াল টু L1/L2 হবে। যদি দুটো ডিফারেন্ট পরিবাহী যদি বলে দেয়, তাদের এরিয়া অফ ক্রস সেকশন যদি ডিফারেন্ট হয় বা তাদের রেডিয়াস যদি ডিফারেন্ট হয়, তাহলে তুমি বসাতে পারো R প্রপোর্শনাল টু 1/A, যেখানে এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, বা R প্রপোর্শনাল টু 1/R স্কোয়ার, যেখানে স্মল r ইজ ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এটা কিন্তু দুটো ডিফারেন্ট পরিবাহীর জন্য প্রযোজ্য। ঠিক আছে, এবারে তোমাদেরকে এরকম ধরনের প্রশ্ন দিতে পারে, নয় দেবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো একটা পরিবাহীকে দৈর্ঘ্যটাকে টেনে বাড়িয়ে দেওয়া হলো, রোধের কি পরিবর্তন হবে। এই ধরনের প্রশ্ন দেবে যে কোনো পরিবাহীর দৈর্ঘ্যটাকে টেনে বাড়িয়ে দেওয়া হলো, মানে এখানে কিন্তু পরিবাহী ডিফারেন্ট নয়, পরিবাহী কিন্তু একটাই, তার দৈর্ঘ্যটাকে টেনে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে রোধের কি পরিবর্তন হবে। তখন কিন্তু তুমি এই সূত্র লাগাতে পারবে না, খেয়াল করো। আবার বলছি এই সূত্র লাগবে ডিফারেন্ট কন্ডাক্টরের জন্য, যখন দুটো আলাদা কন্ডাক্টর থাকবে। কিন্তু আমি যদি বলি এই যে পরিবাহী রয়েছে, এই পরিবাহী লেন্থটাকে টেনে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে নতুন রোধের মান কত হবে। দেখো এইখানে তো কিন্তু যেহেতু রোধের এই তারের লেন্থটাকে টেনে বাড়িয়ে দেওয়া হয়েছে, আমি তো আলাদা কোনো পরিবাহী নিয়ে আসিনি, একটা পরিবাহী রয়েছে ফর সিঙ্গেল কন্ডাক্টর। এটা এবার আমি ডিসকাস করব ফর সিঙ্গেল কন্ডাক্টর, যদি আমি লেন্থটাকে ইনক্রিজ করাই, যদি আমি ইনক্রিজ করি, তুমি লক্ষ্য করে দেখো এই পেনের লেন্থটা যদি ইনক্রিজ করা হয়, তাহলে পেনটা তো পাতলা হতে থাকবে। ধরো এই একটা পরিবাহী রয়েছে, এই পরিবাহীটাকে যদি আমি টেনে বাড়িয়ে দিই, এই দিক বরাবর টেনে যদি বাড়িয়ে দিই, তাহলে স্বাভাবিক লেন্থ তো বড় হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও তো কমে যাবে। আমি যদি লেন্থ বাড়াই, তাহলে এরিয়া অফ ক্রস সেকশন তো ডিক্রিজ করবে। এখন লেন্থ বাড়ার জন্য আলাদা করে রেজিস্ট্যান্স বাড়বে, আবার ক্রস সেকশনাল এরিয়া ডিক্রিজ করার জন্য আলাদা করে রেজিস্ট্যান্স বাড়বে। ব্যাপারটা ভালো করে বোঝো। আমরা জানি রোধের সঙ্গে দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। আমি যখন দৈর্ঘ্যটাকে টেনে বাড়িয়েছি, দৈর্ঘ্য বাড়ার জন্য রোধ বাড়বে,
আবার যখন আমি দৈর্ঘ্যটাকে বাড়িয়েছি তখন এরিয়া অফ ক্রস সেকশন তো কমে যাবে, স্বাভাবিক। তুমি দেখবে বাড়িতে আটা মাখা হয়, যখন আটাটা লেচি করা হয়, যখন আমি টেনে ব্যাপারটাকে বাড়াই তখন তো ওই লেচির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো কমে যায়। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেছে, অর্থাৎ তারটা সরু হয়ে গেছে, তার সরু হয়ে যাওয়ার জন্য আলাদা করে রোধ বাড়বে। তখন তো তুমি এই দুটো সূত্র লাগাতে পারবে না। তখন তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে ফর সিঙ্গেল কন্ডাক্টর আয়তনটা তো কনস্ট্যান্ট, তারের আয়তন ভি ইজ ইকুয়াল টু তো কনস্ট্যান্ট। ভি ইজ ইকুয়াল টু কী হয়, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেন্থ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এর সঙ্গে এল এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবারে আমি যদি এই সূত্রটা এখানে বসাই, আমরা জানি আর প্রপোর্শনাল টু এল, আবার আর প্রপোর্শনাল টু 1/a, তাহলে এইখান থেকে বলতে পারি আর প্রপোর্শনাল টু L/a, বলতেই পারি। আবার দেখতে পাচ্ছি যে এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে এল এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এই মানটাকে যদি আমি এইখানে বসিয়ে দিই তাহলে এইখান থেকে পরিষ্কার দেখতে পাবো যে রেজিস্ট্যান্সের সঙ্গে এল স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক হবে। আবার এল এর জায়গায় যদি 1/a বসাই তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে এরিয়া অফ ক্রস সেকশনের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। আবার যেহেতু এরিয়া এ ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার, এখান থেকে পরিষ্কার লক্ষ্য করছি যে এরিয়ার সঙ্গে রেডিয়াসের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমি এখান থেকে বলতে পারি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1/r⁴, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস। আবার যদি তোমাকে রেডিয়াস না বলে যদি ডায়ামিটার বলে দেয় তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1/diameter⁴। ঠিক আছে, তাহলে তোমাকে এখন যদি বলে দেওয়া হয় যে একটা সিঙ্গেল তার রয়েছে, সেই তারটাকে টেনে তার দৈর্ঘ্যটাকে n গুণ ইনক্রিজ করিয়ে দেওয়া হয়েছে, মানে এইখানে আলাদা করে তো আমি অন্য কোনো পরিবাহীকে নিয়ে আসিনি, একটা পরিবাহীর লেন্থকেই n গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে তার রোধের কি পরিবর্তন হবে? তোমার অ্যান্সার হবে, যেহেতু একটা সিঙ্গেল কন্ডাক্টর, আমাকে তো নিতে বা যেই মেনে ডেরাইভ করে দেখাতে হবে না, বা উচ্চ মাধ্যমিকে যদি 1 নম্বরের প্রশ্ন আসে আমাকে তো ডেরাইভ করিয়ে দেখাতে হবে না। আমি দেখতে পাচ্ছি আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, তাহলে এলটা যদি n গুণ বাড়ে তাহলে আরটা n স্কোয়ার গুণ বেড়ে যাবে। চিন্তা করো না, আমি অঙ্ক করাবো। তাহলে আমার বলার বক্তব্য, যদি ডিফারেন্ট কন্ডাক্টর হয়, তোমাকে দুটো কন্ডাক্টর যদি দিয়ে দেয় যে দুটো পরিবাহী নিয়েছি যাদের দৈর্ঘ্যের অনুপাত এত, তাহলে রোধের অনুপাত কত, তখন তুমি এই সূত্র বসাবে। যদি কোনো একটা সিঙ্গেল কন্ডাক্টর বলে দেয়, একটা সিঙ্গেল কন্ডাক্টরের লেন্থটাকেই তোমাকে ধরো ইনক্রিজ করিয়ে দেওয়া হয়েছে, তখন রোধের কি পরিবর্তন হবে, তখন তুমি এই সূত্র বসাবে। যদি তোমাকে বলে দেয় যে এমনভাবে টানা হলো যে তার রেডিয়াসটা তার কমে গেল বা বেড়ে গেল, এত গুণ কমে গেল বা এত গুণ বেড়ে গেল, তখন তোমাকে এই সূত্রগুলো বসাতে হবে। তাহলে যদি সিঙ্গেল কন্ডাক্টর হয় তাহলে তুমি এই সূত্র বসাবে, যদি দুটো ডিফারেন্ট কন্ডাক্টর হয় তাহলে তুমি এই সূত্র বসাচ্ছ। চলো এটা নোট ডাউন করো, দিয়ে অঙ্ক করানোর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস রিমাইন্ড করিয়ে দিই। বললাম যে একটা সিঙ্গেল তার রয়েছে, তার লেন্থটাকে যদি ইনক্রিজ করিয়ে দেওয়া হয় আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার হবে, বা তোমাকে যদি বলে দেওয়া হয় যে লেন্থটাকে ইনক্রিজ করানোর জন্য রেডিয়াসটা যদি কমে যায় তাহলে রেজিস্ট্যান্সের অনুপাতটা কি হবে, তখন তুমি এই সূত্র বসাচ্ছ। এখন ঘটনা হচ্ছে, যদি চেঞ্জটা অনেক বেশি করানো হয় তাহলে তুমি এই সূত্র লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে বলে দেওয়া হলো যে তারের দৈর্ঘ্যটাকে 2% বাড়ানো হলো, তারের দৈর্ঘ্যটাকে 3% বাড়ানো হলো, কোনো একটা সিঙ্গেল তার দেবে, যদি বলে দেওয়া হয় যে তারটাকে এমন করে বাড়ানো হলো যাতে করে তার লেন্থটা 2% ইনক্রিজ করে, অর্থাৎ চেঞ্জ যদি ভেরি স্মল হয়, ফর স্মল চেঞ্জ হেডিং দেবে ফর স্মল চেঞ্জ। যদি চেঞ্জ যদি খুব স্মল হয়, অর্থাৎ এখানে লিখে দাও বিলো 5%, যদি চেঞ্জ যদি বিলো 5% হয়, তুমি লক্ষ্য করে দেখো রেজিস্ট্যান্সের সঙ্গে এল স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক। এখন যদি তুমি লগ নিয়ে নাও, লগ নিয়ে যদি ডেরিভেটিভ করো তাহলে dr/r ইজ ইকুয়াল টু 2 ইন্টু dl/l হবে। এখন যদি তুমি dr/r ইন্টু যদি 100 করো ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু dl/l ইন্টু 100।
এখন এইটা কি প্রকাশ করছে, এটা হচ্ছে আর কত পার্সেন্ট চেঞ্জ হলো, আর এটা কি প্রকাশ করছে 2 গুণিত এল কত পার্সেন্ট চেঞ্জ হলো। তো এটা হচ্ছে সূত্র যখন চেঞ্জটা বিলো 5% হবে, খেয়াল করবে এটা হচ্ছে সূত্র যখন চেঞ্জটা বিলো 5% হবে। আবার এইখান থেকে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের সঙ্গে রেডিয়াসের পাওয়ার 4 এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইখান থেকে আমি বলতে পারি dr/r ইজ ইকুয়াল টু -4 ইন্টু d স্মল r বাই r, d স্মল r বাই r। এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ করো আর এইটাকে যদি তুমি 100 দিয়ে যদি গুণ করো, তাহলে এটা হচ্ছে আর এর কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, আর এটা হচ্ছে রেডিয়াসের কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে তোমার রেডিয়াসের কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। আর মাইনাস কি প্রকাশ করছে, মাইনাস প্রকাশ করছে যদি রেজিস্ট্যান্সকে ইনক্রিজ করানো হয় তাহলে রেডিয়াসকে কিন্তু ডিক্রিজ করাতে হবে, এটাই মাইনাস সাইন প্রকাশ করছে। মাইনাস সাইনকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাইনাস সাইন কি প্রকাশ করছে এটা বুঝতে পারলেই হবে। মাইনাস সাইন প্রকাশ করছে যদি রেডিয়াস ইনক্রিজ করে তাহলে যদি রেজিস্ট্যান্স ইনক্রিজ করে তো স্বাভাবিক তারকে তো শুরু হতে হবে, তার শুরু হতে হবে মানে রেডিয়াসটা কিন্তু ডিক্রিজ করবে, অর্থাৎ রেডিয়াস ডিক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, অন্যদিকে রেডিয়াস যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, এটাই মাইনাস সাইনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আবার বলছি, যদি চেঞ্জ বিলো 5% হয় তাহলে রেজিস্ট্যান্সের শতকরা চেঞ্জ ইজ ইকুয়াল টু 2 ইন্টু লেন্থের শতকরা চেঞ্জ। আবার চেঞ্জ যদি বিলো 5% হয় তাহলে রেজিস্ট্যান্সের শতকরা চেঞ্জ বা শতকরা পরিবর্তন ইজ ইকুয়াল টু 4 গুণিত রেডিয়াসের শতকরা পরিবর্তন বা ব্যাসার্ধের শতকরা পরিবর্তন। মাইনাস কি প্রকাশ করছে, মাইনাস প্রকাশ করছে যদি রেডিয়াসের ইনক্রিমেন্টটা যদি পজিটিভ হয়, অর্থাৎ রেডিয়াসটা যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, অন্যদিকে রেডিয়াসের ইনক্রিমেন্ট যদি নেগেটিভ হয় অর্থাৎ রেডিয়াস যদি ডিক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্সের মানটা বাড়বে। এই অপোজিট নেচারটা বোঝানোর জন্য মাইনাস সাইনকে এখানে লেখা হয়েছে, ঠিক আছে, নোট ডাউন করে নেবে। দেখো আমাদের প্রথম যে অঙ্কটা দিয়েছে, 3 copper wires are there with length and cross sectional areas as L, A, 2L, A/2 and L/2, 2A। তাহলে দেখাতে হবে যে কার রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম, কার রেজিস্ট্যান্সটা হচ্ছে মিনিমাম। লক্ষ্য করে দেখো এখানে 3টে কিন্তু আলাদা কপার ওয়্যার রয়েছে, মানে কন্ডাক্টর কিন্তু এখানে সেম নয়, এখানে 3টে ডিফারেন্ট কন্ডাক্টর রয়েছে যাদের প্রত্যেকের লেন্থ, প্রথমের লেন্থটা হচ্ছে, প্রথম ওয়্যারটার হচ্ছে ফার্স্ট ওয়্যার যেটা রয়েছে, ফার্স্ট ওয়্যার যেটা রয়েছে তার লেন্থটা হচ্ছে এল, এরিয়া অফ ক্রস সেকশনটা হচ্ছে এ। সেকেন্ড ওয়্যার যেটা রয়েছে তার লেন্থটা হচ্ছে তোমার 2L আর এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে A/2। আর থার্ড যে ওয়্যার রয়েছে তার লেন্থটা হচ্ছে L/2, আর এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 2A। তোমাকে বের করতে হবে কার রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম, কার রেজিস্ট্যান্সটা মিনিমাম। আমরা জানি যে রেজিস্ট্যান্স আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L/A। এখন এটা কাদের ক্ষেত্রে না, ডিফারেন্ট কন্ডাক্টরের ক্ষেত্রে। ফার্স্টের ক্ষেত্রে L/A কত হচ্ছে, ফার্স্টের ক্ষেত্রে L/A এর অনুপাতটা তো সেম আছে, L/A আছে। সেকেন্ডের ক্ষেত্রে L/A এর অনুপাতটা আছে 2L/A/2, আর থার্ডের যে L/A এর অনুপাতটা রয়েছে সেটা হচ্ছে তোমার L/2, L/2, 2A। তাহলে আমি যদি অনুপাতটা যদি বের করি, L/A এর যদি অনুপাতটা বের করি, দেখো L/A এর অনুপাত বের করছি মানেই তো রেজিস্ট্যান্স বের করছি। তাহলে এখানে এটা দাঁড়াচ্ছে 1, এখানে এটা দাঁড়াচ্ছে 4, এখানে এটা দাঁড়াচ্ছে 1/4। তাহলে যে ফাইনাল অনুপাত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4:16:1। তার মানে রেজিস্ট্যান্সের অনুপাত দাঁড়াচ্ছে 4:16:1। তাহলে মিনিমাম রেজিস্ট্যান্স কার জন্য,
এটার জন্য হচ্ছে আমার থার্ড ওয়্যারের জন্য হচ্ছে মিনিমাম রেজিস্ট্যান্স, আর ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হচ্ছে সেকেন্ড ওয়্যারের জন্য হচ্ছে তোমার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। বাস, সহজ জিনিস। তাহলে আমাকে বুঝতে হবে কোন সূত্রটা আমি কার ক্ষেত্রে লাগাবো। এটুকু কনসেপশন ক্লিয়ার হলে অঙ্ক ভেরি ইজি ছিল। নোট ডাউন করো। নেক্সট যে অঙ্কটা রয়েছে, এ কন্ডাক্টর উইথ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হ্যাজ ডাইমেনশন a ইন্টু 2a ইন্টু 4a অ্যাজ শোন ইন ফিগার। মানে ফিগারে একটা কন্ডাক্টর দেওয়া রয়েছে রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের, যার ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা a 2a 4a দেওয়া আছে। ঠিক আছে, এবারে বলেছে রেজিস্ট্যান্স অ্যাক্রস AB ইজ x, CD ইজ y অ্যান্ড অ্যাক্রস EF ইজ z। মানে রেজিস্ট্যান্স অ্যাক্রস AB, রেজিস্ট্যান্স অ্যাক্রস AB x বলে দিয়েছে, রেজিস্ট্যান্স অ্যাক্রস CD তোমাকে y বলে দিয়েছে, আর রেজিস্ট্যান্স অ্যাক্রস EF ইজ ইকুয়াল টু z বলে দিয়েছে। তোমাকে বের করতে হবে যে এক্স ওয়াই জেডের মধ্যে কে বেশি কে কম। ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। এখন লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, যখন আমি এ আর বি এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স বের করতে চাইছি, লক্ষ্য করে দেখো, যখন এ আর বি এর অ্যাক্রসে যখন রেজিস্ট্যান্স বের করতে চাইছি, তখন এই ক্রস সেকশন এরিয়াটা কত হচ্ছে। যখন তুমি ডায়াগ্রামটাকে এ আর বি এই দিক করে দেখছো, তাহলে এইখানে যে ক্রস সেকশন এরিয়া দাঁড়াচ্ছে, এই ক্রস সেকশনাল এরিয়া দাঁড়াচ্ছে তোমার এখানে এরিয়া ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে এরিয়া অফ ক্রস সেকশন এ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ ইন্টু 2a ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। আবার লেন্থ ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, লেন্থ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4a, লেন্থ ইজ ইকুয়াল টু 4a। ঠিক আছে, যখন আমি y এর অ্যাক্রসে মানে যখন আমি সিডি এর অ্যাক্রসে বের করতে চাইছি, সিডি এর অ্যাক্রসে মানে উপর নিচে যখন বের করতে চাইছি, তখন এরিয়া অফ ক্রস সেকশন a ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 4a ইন্টু 2a মানে 8a স্কোয়ার, আর লেন্থ ইজ ইকুয়াল টু বেরোচ্ছে তোমার a। মানে দেখো না, যখন আমি তোমার সিডি এর অ্যাক্রসে দেখছি, যে সিডি এর অ্যাক্রসে যখন দেখছি, তখন এই যে নিচের বা উপরের এরিয়া অফ ক্রস সেকশন কত হচ্ছে, 4a ইন্টু 2a ইজ ইকুয়াল টু 8a স্কোয়ার, আর ওই তল দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত, অবশ্যই a। যখন আমি ইএফ এর অ্যাক্রসে দেখতে চাইছি, ইএফ মানে কি, একটা হচ্ছে এই তল আর একটা হচ্ছে এই তল। যখন আমি ইএফ এর অ্যাক্রসে দেখতে চাইছি, তখন আমার এরিয়া অফ ক্রস সেকশন এ দাঁড়াচ্ছে 4a ইন্টু a ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার, আর লেন্থ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2a। এখন আমাকে এক্স ওয়াই জেড এর মধ্যে কে বড় কে ছোট এটা বলতে হবে। তাহলে আমি এক্স ওয়াই জেড এর অনুপাত বের করে নেব। প্রথম কথা, একটা কন্ডাক্টরকে আমি 3 রকম ভাবে দেখছি। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ বাই এরিয়া। এখন তার মানে আমার কাছে রেজিস্ট্যান্সের অনুপাত চাইছে, মানে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, এটা চাইছে। তার মানে লেন্থ বাই এরিয়া করতে হবে এখানে 4a বাই 2a স্কোয়ার, 4a বাই 2a স্কোয়ার ইজ টু a বাই 8a স্কোয়ার, a বাই 8a স্কোয়ার। আবার চাইছে 2a বাই 4a স্কোয়ার, 2a বাই 4a স্কোয়ার। তার মানে এইখানে দাঁড়াচ্ছে 2 1 8 1 2। তার মানে আমি ইকুয়েশনটাকে যদি 8 দিয়ে গুণ করে দিই, কত দাঁড়াচ্ছে 16 ইজ টু 1 ইজ টু 4। তার মানে ম্যাক্সিমাম কে হচ্ছে, ম্যাক্সিমাম y হচ্ছে। তাহলে y এর মান সব থেকে বড়, তারপরে কে আছে, তারপরে ম্যাক্সিমাম আছে x, তাহলে x এর মান সব থেকে বড়, আবার মিনিমাম তো আছে তোমার y, তাহলে x এর পরে আছে, x হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে আছে z, তারপরে কে আছে y, তারপরে আছে y। তার মানে এই সম্পর্কটা আমাদের খাটছে। তাহলে এই অঙ্কটা তো কিছু ছিল না, তোমাকে বুঝতে হতো যে
কোন সূত্র লাগাবে। আর তোমাকে এখানে যদি এরিয়াটা লেন্থটা যদি বের করে নিতে পারো তাহলে তো কোনো ব্যাপারই নয়। যদি এই ছবিটাকে ভিজুয়ালাইজ করতে হয় তুমি একটা ইটের আকারে কল্পনা করতে পারো, মানে কোনটাকে এরিয়া অফ ক্রস সেকশন নেবে কোনটাকে লেন্থ নেবে এটা বুঝতে পারলেই তো অঙ্ক হয়ে গেল। চলো নোট ডাউন করো। দেখো নেক্সট যে অঙ্কটা আমাদের রয়েছে, when a piece of aluminum wire of finite length is drawn to reduce its diameter to half its original value, its resistance will become, মানে এখানে একটাই অ্যালুমিনিয়াম ওয়্যার ছিল, তার কনফিগারেশনকে চেঞ্জ করা হয়েছে এমনভাবে যাতে করে তার ডায়ামিটার অর্থাৎ ব্যাসটা পূর্বের ভ্যালুর অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে এখানে দুটো ওয়্যার কিন্তু নেই, এখানে কিন্তু একটা সিঙ্গেল ওয়্যার রয়েছে। আর যদি সিঙ্গেল ওয়্যার হয় তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে ডায়ামিটারের কি সম্পর্ক ছিল? রেজিস্ট্যান্সের সঙ্গে আমার ডায়ামিটারের 1/d⁴ এই সম্পর্ক ছিল। এখন লক্ষ্য করে দেখো ডায়ামিটারটাকে কিন্তু অর্ধেক করে দেওয়া হয়েছে, তার মানে 1/d কে কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এখন আমার চাই রেজিস্ট্যান্স মানে হচ্ছে 1/d⁴, তার মানে এটা হয়ে যাবে 2⁴, তার মানে এটা হয়ে যাবে 16, তার মানে রেজিস্ট্যান্সটা কিন্তু আমার 16 টাইমস হয়ে যাবে। রেজিস্ট্যান্স কিন্তু আমার 16 গুণ বেড়ে যাবে। এটা কি করে হলো বুঝতে পেরেছো? আর যারা বুঝতে পারোনি তারা নর্মাল R1/R2 ইজ ইকুয়াল টু d2/d1 হোল টু দ্য পাওয়ার 4 এইভাবে করবে আর কি বলবো। আর ডায়ামিটার যেহেতু অর্ধেক হয়ে গেছে তাহলে d2 ইজ ইকুয়াল টু অর্ধেক হয়ে গেছে মানে 1/2 হয়ে গেছে, তার মানে 1/16 হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে R2 ইজ ইকুয়াল টু 16 R1 হয়ে গেছে, মানে রেজিস্ট্যান্সটা কিন্তু ফাইনালি 16 গুণ বেড়ে গেছে প্রাথমিক ভ্যালুর থেকে। আর যদি এইভাবে করতে পারো তুমি দেখতে পাচ্ছ ডিটা অর্ধেক হয়েছে, তাহলে 1/dটা দুগুণ হয়েছে, তাহলে 1/d⁴ কিন্তু 16 গুণ হয়েছে। মুখে ক্যালকুলেশন করা যাবে। আর যদি মুখে ক্যালকুলেশন করতে পারো তাহলে কিন্তু এরকম করে লিখে করার কিন্তু কোনো মানে হবে না। নোট ডাউন করো। দেখো আমাদের যে নেক্সট অঙ্কটা বলেছে, ইফ এ ওয়্যার ইজ স্ট্রেচেড so that its length is 20% more than its initial length, then the percentage increase in the resistance of the wire is, তার মানে কোনো একটা তার ছিল যার লেন্থটাকে 20% ইনক্রিজ করানো হয়েছে, বলেছে রেজিস্ট্যান্স কত পার্সেন্ট ইনক্রিজ হবে সেটা বের করে দেখাতে হবে। তার মানে এখানে একটা সিঙ্গেল তার ছিল, সিঙ্গেল তারের লেন্থটাকেই কিন্তু বাড়ানো হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে রেজিস্ট্যান্সের সঙ্গে লেন্থের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক হবে। হ্যাঁ অবশ্যই লেন্থের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক হবে। এখন লেন্থটাকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে লেন্থটা 1.2x হয়ে গেছে, লেন্থটা তোমার 1.2 গুণ হয়ে গেছে। 20% মানে তো 1.2, তাই না? এবারে এল স্কোয়ারটা কত হবে? তাহলে এল স্কোয়ার হয়ে গেছে তোমার 1.2 এর স্কোয়ার মানে হচ্ছে 1.44। এখন আমাকে যদি পার্সেন্টেজ করতে হয় তাহলে সেটা 44% হবে, 44% হবে। এরপর যারা এই ক্যালকুলেশন বুঝতে পারোনি তাদের জন্য আলাদাভাবে করাতে হবে। লেন্থ যদি 20% বেড়ে যায়, 20% মানে কত হচ্ছে? 20% মানে হচ্ছে 1 + 20/100, তার মানে এটা দাঁড়াচ্ছে 120/100, অবশ্যই প্রাথমিক লেন্থের, তার মানে এটা হয়ে গেল 1.2L। এখন আরটাকে এল স্কোয়ার করতে হবে, মানে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে এলটা যদি 1 মানে এল ফাইনালটা যদি 1.2 গুণ বেড়ে যায় তাহলে তার স্কোয়ারটা 1.44 গুণ বাড়বে। ঠিক আছে, এখন গল্প হচ্ছে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল বাই আর ইনিশিয়াল ইন্টু 100 আমাকে করে দেখতে হবে। এটা হচ্ছে আর ফাইনাল বাই আর ইনিশিয়াল -1 ইন্টু 100। এখন আর ফাইনাল বাই আর ইনিশিয়াল মানে হচ্ছে 1.44। ঠিক আছে, তুমি করে দেখো এখানে আর ফাইনাল বাই আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এল ফাইনাল স্কোয়ার এল ইনিশিয়াল স্কোয়ার, এটা হচ্ছে 1.2 তার হোল স্কোয়ার, তার মানে দাঁড়াবে 1.44।
তাহলে আর ফাইনাল বাই আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 1.44। এখন 1.44 থেকে 1 বাদ দিলে হয় 0.44, আর 0.44কে 100 দিয়ে গুণ করলে অবশ্যই 44 দাঁড়াবে। আর এটা তো এখানে করে দেখলাম, আর এইখানে এটা মুখোমুখি হয়ে গেছিল। এরপর যে শতকরাতে ভালো, যে পার্সেন্টেজ ক্লাস 8-এ বা 9-এ ভালো করে শিখেছিলে, তার কাছে এই অঙ্কটা মুখোমুখি করতে পারবে, কোনো অসুবিধা নেই, নোট ডাউন করে নাও। নেক্সট অঙ্কটা বলেছে দ্য লেন্থ অফ এ গিভেন সিলিন্ড্রিক্যাল ওয়্যার ইজ ইনক্রিজড বাই 100%। লেন্থটাকে 100% বাড়ানো হয়েছে। লেন্থকে যদি 100% বাড়ানো হয় তাহলে এখন লেন্থটা দুগুণ হয়ে গেছে। 100% বাড়ানো হয়েছে, 100% বাড়ানো হয়েছে, মানে লেন্থটা এখন দ্বিগুণ হয়ে গেছে, মানে লেন্থটা এখন অবশ্যই 2 টাইমস হয়ে গেছে, দুগুণ বেড়ে গেছে। ডিউ টু কনসিকুয়েন্ট ডিক্রিজ ইন ডায়ামিটার দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার উইল বি। প্রথম কথা, লেন্থটাকে যদি বাড়ানো হয় ডায়ামিটার তো ডিক্রিজ করবে, আর এখানে একটা সিঙ্গেল ওয়্যারের কথাই বলা আছে, এখানে একটা সিঙ্গেল কন্ডাক্টরের কথা বলা আছে, আর সিঙ্গেল কন্ডাক্টরের কথা যদি বলে দেওয়া থাকে তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে এল স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক হয়। এখন যেহেতু এল দুগুণ বেড়েছে তাহলে এল স্কোয়ার আমার 4 গুণ বেড়েছে, তার মানে রেজিস্ট্যান্স আমার 4 গুণ বেড়েছে। রেজিস্ট্যান্স যদি আমার 4 গুণ বেড়ে যায়, 4x যদি হয়ে যায়, তাহলে রেজিস্ট্যান্স শতকরা কত পার্সেন্ট বেড়েছে? রেজিস্ট্যান্স কিন্তু আমার সেই ক্ষেত্রে 300% বেড়েছে। অ্যান্সার। ঠিক আছে, এরপরে এটা যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে হয় কীভাবে করবে? 100% বেড়েছে মানে লেন্থটা দুগুণ তো হয়েছে, ঠিক আছে। 300%টা তুমি কী করে ক্যালকুলেট করবে? এটা আবার বলছি, গেলো মাধ্যমিকের অঙ্ক, তাও করে দেখাচ্ছি, অনেক ছেলেমেয়েদের এটা বুঝতেও অসুবিধা হয়। 4 গুণ বেড়েছে, তাই তো? তার মানে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল বাই আর ইনিশিয়াল ইন্টু 100। যেহেতু আর ফাইনালটা 4 গুণ হয়ে গেছে, বা তুমি এটাভাবেও করতে পারো, আর ফাইনাল বাই আর ইনিশিয়াল মাইনাস 1 ইন্টু 100। এখন আর ফাইনাল বাই আর ইনিশিয়াল মানে কত হচ্ছে? 4। 4 মাইনাস 1 কত হয়? 3। 3 ইন্টু 100 কত হয়? 300। তাহলে 300% অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করো। এবারে আমরা দেখব যে টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা কীরকমভাবে চেঞ্জ হয়। লক্ষ্য করে দেখো, আমরা জানি, দেখো সব থেকে প্রথমে রেজিস্ট্যান্সের সঙ্গে, মানে এল চেঞ্জ হওয়ার সঙ্গে রেজিস্ট্যান্স কীভাবে চেঞ্জ হয় এই ডিসকাশন তো আমরা করে নিয়েছি। আবার এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ হলে রেজিস্ট্যান্স কীভাবে চেঞ্জ হয় এই ডিসকাশনও আমরা করে নিয়েছি। এখন আমরা প্রত্যেকে জানি আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। এল এর গল্প শেষ, এর গল্প শেষ, এবারে পড়ে আছে আমার রো এর গল্প। তার মানে আবার রো ইজ ইকুয়াল টু কী হয়? রো ইজ ইকুয়াল টু 1/σ হয়। সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি। এখন সিগমা ইজ ইকুয়াল টু কত হয়? সিগমা ইজ ইকুয়াল টু হয় এন স্কোয়ার টাউ ডিভাইডেড বাই এম। যেখানে টাউটা কি? টাউ আমার কি ছিল? টাউ ছিল আমার রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম। এখন যদি তোমার টেম্পারেচার যদি বাড়ে, যদি তোমার টেম্পারেচার বাড়ে তাহলে থার্মাল স্পিড ইনক্রিজ করবে। থার্মাল স্পিড যদি ইনক্রিজ করে তাহলে কলিশন ইনক্রিজ করবে। যদি কলিশন ইনক্রিজ করে তাহলে দুটো সংঘর্ষের মাঝে ব্যবধানটা, সময়ের ব্যবধান ইনক্রিজ করবে, সময়ের ব্যবধান ডিক্রিজ করবে। নাম্বার অফ কলিশন যদি ইনক্রিজ করে তাহলে দুটো কলিশনের মাঝে যে সময়কালটা অর্থাৎ রিল্যাক্সেশন টাইম ডিক্রিজ করবে। তাহলে রিল্যাক্সেশন টাইম টাউটা আমার ডিক্রিজ করবে। আর যদি টাউ ডিক্রিজ করে তাহলে এইখান থেকে বুঝতে পারছি যে সিগমা কি হবে? সিগমা ডিক্রিজ করবে। আর সিগমা যদি ডিক্রিজ করে তাহলে রেজিস্টিভিটি কি হবে? রেজিস্টিভিটি ইনক্রিজ করবে। আর রেজিস্টিভিটি যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্স কিন্তু আমার ইনক্রিজ করবে। এই হচ্ছে পুরোপুরি গল্প। তাহলে এইটুকু বুঝতে পারলাম, যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে আমার রেজিস্ট্যান্স
ইনক্রিজ করবে। রেজিস্ট্যান্স ইনক্রিজ করার কারণ হচ্ছে রেজিস্টিভিটি ইনক্রিজ করছে, এই হচ্ছে গল্প। তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, আর রেজিস্ট্যান্স ইনক্রিজ করার কারণ হচ্ছে রেজিস্টিভিটি ইনক্রিজ করছে। এখন ঘটনা হচ্ছে, এটা তো আমরা থিওরিটিক্যালি বুঝলাম যে কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি ইনক্রিজ করে। এবার আমাকে তো এর ম্যাথামেটিক্যাল ফর্মুলা বুঝতে হবে যে কতটা টেম্পারেচার বাড়লে কতটা রেজিস্টিভিটি বাড়বে। ঠিক আছে, তো আগে নোট ডাউন করো, দিয়ে পর ম্যাথামেটিক্যাল ফর্মুলাতে আসছি। ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কোনো একটা পরিবাহী রেজিস্ট্যান্স ছিল R0। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে রেজিস্ট্যান্স ছিল R0। T ডিগ্রি সি উষ্ণতাতে রেজিস্ট্যান্স হয়ে গেল RT। তাহলে যে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স এলো RT মাইনাস R0, যেটা হলো মানে রেজিস্ট্যান্সের মান কতটা বৃদ্ধি পাবে সেটা কার উপরে ডিপেন্ড করবে? অবশ্যই প্রাথমিক রেজিস্ট্যান্স কত ছিল তার উপরে ডিপেন্ড করবে। ধরো প্রাথমিক রেজিস্ট্যান্স 10 ওহম ছিল, এখন 10 ওহম রোধের যদি উষ্ণতা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হয়, তাহলে যে পরিমাণ রেজিস্ট্যান্সের চেঞ্জ হবে, যদি প্রাথমিক রোধ 1000 ওহম থাকে তাহলে 1000 রোধের মানে 1000 ওহম রোধের যদি উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধি পায়, তাহলে 1000 রোধের ক্ষেত্রে রোধের পরিবর্তনটা বেশি হবে। মানে 10 ওহমের ক্ষেত্রে রোধের পরিবর্তন যা হবে, 1000 ওহমের ক্ষেত্রে রোধের পরিবর্তন তার থেকে বেশি হবে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে রোধের পরিবর্তন প্রাথমিক রোধের উপর নির্ভরশীল। তার মানে RT মাইনাস R0 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R0। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, কোনো একটা স্পেসিফিক রেজিস্ট্যান্সের রোধ কত বৃদ্ধি পাবে, কোনো একটা স্পেসিফিক রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স কত ইনক্রিজ করবে, সেটা ডিপেন্ড করছে তুমি কতটা টেম্পারেচার ইনক্রিজ করাচ্ছ। তার মানে এই যে চেঞ্জটা সেটা প্রপোর্শনাল টু টি হবে। ঠিক আছে, এখন এই দুটো সমীকরণ থেকে আমি বলতে পারি, ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2, এই দুটো সমীকরণ থেকে বলতে পারি RT মাইনাস R0 is directly proportional to R0 into T। আবার লিখতে পারি RT minus R0 is equal to alpha into R0 into T, যেখানে আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এটাকেই বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এখন এইখান থেকে দেখতে পাচ্ছি যে RT ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, RT ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে R0 প্লাস R0 ইন্টু আলফা ইন্টু টি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম RT ইজ ইকুয়াল টু হচ্ছে R0 কমন 1 প্লাস আলফা ইন্টু টি। তার মানে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে বর্ধিত রেজিস্ট্যান্সের সঙ্গে ইনিশিয়াল রেজিস্ট্যান্স টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে এটা। আর অবশ্যই রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে কেন, কারণ রেজিস্টিভিটি ইনক্রিজ করেছে বলে। তো এখান থেকে লেখা যেতে পারে রেজিস্টিভিটি অ্যাট স্পেসিফিক টেম্পারেচার T ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি অ্যাট টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি। তুমি এই ইকুয়েশনটাও মনে রাখতে পারো, আবার এই ইকুয়েশনটাও মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নোট ডাউন করো আর কি। একটা কথা জাস্ট বলে দিই, আলফার এককটা বলা হয়নি। আলফা মানে কি হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি। তার মানে আলফার একক কি হবে, RT মাইনাস R0 মানে কি হচ্ছে, ওহম হচ্ছে, এটা হচ্ছে ওহম।
আর টেম্পারেচার টি মানে হচ্ছে টেম্পারেচার মানে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। তাহলে আলফার একক যেটা দাঁড়াবে, তোমার আলফার যে একক দাঁড়াবে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টু দ্য পাওয়ার -1। এটা যেন খেয়াল থাকে, ঠিক আছে, করে নাও নোট ডাউন। এবারে আমরা কিছু নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করব। দেখো কি বলেছে, at what temperature will the resistance of a copper wire becomes 3 times its value at 0 degree Celsius? বলেছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ফর কপার ইজ ইকুয়াল টু 0.004 পার ডিগ্রি সেলসিয়াস। দেখো আমরা একটু আগে দেখলাম যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। আমাকে কি বলেছে, বলেছে 0 ডিগ্রি সি উষ্ণতাতে যা রোধ ছিল, কত ডিগ্রি সি উষ্ণতায় রোধের মানটা 0 ডিগ্রি সি উষ্ণতায় যা রোধ ছিল তার 3 গুণ হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে রোধ ছিল R0, টি ডিগ্রি সি উষ্ণতাতে 0 ডিগ্রি সি উষ্ণতায় যা রোধ ছিল তার 3 গুণ হয়ে যাচ্ছে। আমাকে বলে দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু 0.004 পার ডিগ্রি সেলসিয়াস। আমাকে বের করতে হবে টি এর মানটা কত। এখন আমরা জানি যে আর টি মাইনাস R0 ইজ ইকুয়াল টু হয় R0 ইন্টু আলফা ইন্টু টি। এখন আর টির মানটা 3R0, R0 এর মানটা R0, তাহলে 3R0 মাইনাস R0 ইজ ইকুয়াল টু হবে 2R0। R0 এর মানটা R0ই থাক, আলফার মানটা আপাতত আলফা থাক, আর টি এর মানটা আমাকে বের করতে হবে। লক্ষ্য করে দেখো R0 R0 কেটে যাচ্ছে, তাহলে টি এর মানটা কত হবে, টি এর মানটা হবে 2 ডিভাইডেড বাই আলফা। এখন আলফার মানটা আমাকে বলে দিয়েছে কত, 0.004। দশমিক যদি তুলি তাহলে এখানে 1000 গুণ হবে। যদি 1000কে 4 দিয়ে ভাগ দিই কত হচ্ছে, 250। তাহলে টি এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 ইন্টু 250 মানে 500 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যার এই ফর্মুলাটা মুখস্থ থাকবে সে ইজিলি অঙ্কটাকে ডিল করতে পারবে। নোট ডাউন করো। নেক্সট অঙ্কটা বলেছে দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইজ 0.00125 পার ডিগ্রি সেলসিয়াস। মানে আমাকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট আলফাটা বলে দিয়েছে। আলফা ইজ ইকুয়াল টু বলেছে 0.00125 পার ডিগ্রি সেলসিয়াস। বলেছে অ্যাট 300 কেলভিন ইটস রেজিস্ট্যান্স ইজ 1 ওহম। 300 কেলভিন উষ্ণতাতে তার রোধটা 1 ওহম হয়। এখন ঘটনা হচ্ছে আমি যে এইখানে টেম্পারেচার লিখছি বা আমরা যে এইখানে টেম্পারেচার লিখছি সেটা কিন্তু সেলসিয়াস স্কেলে লিখি, কিন্তু এইখানে উষ্ণতা কেলভিন স্কেলে দেওয়া আছে। তাহলে সব থেকে প্রথম কাজ হচ্ছে উষ্ণতাকে আমাকে সেলসিয়াস স্কেলে বের করতে হবে। তো আমাকে এখানে টি এর মান বলে দিয়েছে 300 কেলভিন। আর 300 কেলভিন মানে হচ্ছে 300 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস। আর এই উষ্ণতাতে রোধের মান আর টি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 1 ওহম। ঠিক আছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার উইল বি 2 ওহম অ্যাট এ টেম্পারেচার। মানে বলেছে কত উষ্ণতাতে রেজিস্ট্যান্সটা 2 ওহম হয়ে যাবে। তার মানে আমি এটাকে T1 ধরে নিচ্ছি, এটাকে R1 ধরে নিচ্ছি, এটাকে আমি R1 ধরে নিচ্ছি। বলেছে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে রোধটা R2 ইজ ইকুয়াল টু রোধ R2 ইজ ইকুয়াল টু 2 ওহম হবে। এখন আমার কাছে সূত্র রয়েছে, কি সূত্র না, R1 ইজ ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T1। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। একটা উষ্ণতাতে আমাকে রোধ দিয়েছে, আরেকটা উষ্ণতাতে রোধ দিয়েছে, আমাকে সেকেন্ড ক্ষেত্রে উষ্ণতার মান বের করতে হবে। R2 ইজ ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2।
R1 ইজ ইকুয়াল টু আমাকে 1 বলেছে আর R2 ইজ ইকুয়াল টু আমাকে 2 বলেছে। আমি যদি 1কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা ইন্টু T1 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু T2। T1 এর মান আমাকে 27 বলে দিয়েছে, 27 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে। তাহলে 1 প্লাস 27 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস T আলফা ইজ ইকুয়াল টু 1/2। এখন লক্ষ্য করে দেখো, আলফার মান আমার জানা, 27 তো দেওয়া আছে, টি এর মান বের করতে হবে, আর এদিকে 1, 2 আমার জানা। তাহলে আমি কি এখান থেকে টি এর মান বের করতে পারবো না? কোনাকুনি গুণ করবে। 1 প্লাস টি আলফা ইজ ইকুয়াল টু 2 প্লাস 54 আলফা। তাহলে টি আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস 54 আলফা। আমাকে যদি টি এর মান বের করতে বলে তাহলে চুপচাপ আলফা দিয়ে ভাগ দিয়ে দেব। এখন ঘটনা হচ্ছে আলফার মান তো আমি জানি, আলফার মানটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে ইজিলি আমি টি এর মানটা কত ডিগ্রি সেলসিয়াস বের করতে পারবো। তো যাই হোক, এটাও ফর্মুলা বেস্ট ছিল। চলো নোট ডাউন করো। নেক্সট অঙ্কটা বলেছে two resistances R1 and R2 are made of different materials. The temperature coefficient of the material of R1 is alpha and that of material of R2 is minus beta. দেখো, একটার টেম্পারেচার কোএফিসিয়েন্ট এখানে পজিটিভ আর একটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট এখানে কিন্তু নেগেটিভ। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এটাই ডিনোট করছে যে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে রোধের মান বাড়বে, আর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এটা ডিনোট করছে যে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে রেজিস্ট্যান্সের মান কিন্তু কমবে। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সিরিজ কম্বিনেশন অফ R1 অ্যান্ড R2 ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার। এখন যদি R1 অ্যান্ড R2কে যদি সিরিজ কম্বিনেশনে কানেক্ট করা হয় তাহলে যে নিউ কম্বিনেশন তৈরি হচ্ছে সেই কম্বিনেশনের রেজিস্ট্যান্স কিন্তু টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ হচ্ছে না। টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে না মানে নিশ্চয়ই টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা 0। বলছে দেন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স অফ টু ওয়্যার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস উইল বি। আমাকে R01 অ্যান্ড R02 এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো R1 রোধের আমাকে R1 রোধের টেম্পারেচার কোএফিসিয়েন্টটা বলে দিয়েছে আলফা, আর R2 রোধের টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে দিয়েছে মাইনাস বিটা। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে 1 নাম্বার যে রোধটা ছিল, 1 নাম্বার যে রোধ ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে 1 নাম্বার যে রোধ ছিল তার রোধটা ধরে নিচ্ছি R01, আর 2 নাম্বার যে রোধ ছিল তার রোধটা ধরে নিচ্ছি R02। ঠিক আছে, এখন সিরিজ কম্বিনেশন তোমাদের এখনও পড়ানো হয়নি, নেক্সট লেকচারে আমি সিরিজ কম্বিনেশন পড়াবো। কিন্তু যাই হোক, তোমরা তো ক্লাস 10-এ পড়েছিলে সিরিজ কম্বিনেশন। আমরা জানি যখন দুটো রেজিস্ট্যান্সকে সিরিজ কম্বিনেশনে কানেক্ট করানো হয় তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু R1 প্লাস R2 হয়। তাহলে দেখো, R1 ইজ ইকুয়াল নেট সিরিজ কম্বিনেশনে যখন যোগ করবো তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 হয়ে যাবে। এখন R1 ইজ ইকুয়াল টু কত হবে? আমরা জানি R1 ইজ ইকুয়াল টু R01 ইন্টু 1 প্লাস আলফা টি, আর R2 ইজ ইকুয়াল টু R02 ইন্টু 1 মাইনাস বিটা টি। যখন R1 R2 আমি যোগ করে দেবো, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। যখন R1 R2 আমি যোগ করব তখন কত দাঁড়াবে? R01 প্লাস R02 প্লাস দেখো R01 আলফা টি মাইনাস R02 বিটা টি। টিটা তো কমন যাবে, টি কমন যাবে, দিয়ে এইখানে দাঁড়াবে R01 ইন্টু আলফা মাইনাস R02 ইন্টু বিটা। এখন লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স এটা কিন্তু টেম্পারেচার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না। তার মানে টেম্পারেচারের সঙ্গে যে টার্মটা রয়েছে অর্থাৎ এই টার্মটা নিশ্চয়ই এর মানটা 0।
তার মানে R1 R2 এর সঙ্গে টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোনো টার্ম নেই, তার মানে নিশ্চয়ই এই মানটা 0 হবে, অর্থাৎ এইটা আর এইটা ইকুয়াল হবে। এটা যদি ইকুয়াল হয় তাহলে R01 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু R02 ইন্টু বিটা হবে। এখন আমাকে 0 ডিগ্রি সি উষ্ণতাতে যা রোদ ছিল তার অনুপাতটা চেয়েছে, অর্থাৎ R01 ডিভাইডেড বাই R02 ইজ ইকুয়াল টু হবে বিটা বাই আলফা। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু দেখো অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। তোমাকে যদি অঙ্কটা ঘুরিয়ে দিত বলতে, তোমাকে যদি বলতো যে সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান কত হবে, এখন যদি বলে না দেয় যে মানে এখন বলে দিয়েছে যে টেম্পারেচার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সিরিজ কম্বিনেশনের রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা 0 করে আমি ইকুয়েট করে দিলাম। তোমাকে যদি 0 না বলতো, তোমাকে যদি বলতো যে কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কত, তখন তুমি কি করে বের করতে? দেখো এই ইকুয়েশনটাকে যদি ভেঙে লিখি আমি এই 2 নম্বরে, দেখো অঙ্কটা হয়ে গেছে, নোট ডাউন করে নাও, ঠিক আছে? আমি নেক্সট অঙ্কটা মানে নেক্সট ধরনটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এটাকে যদি ভেঙে লিখতাম তাহলে R02 মাইনাস R02 ইন্টু বিটা ইন্টু টি, মানে এইখানে যে টার্মটা রয়েছে সেম টার্মটা এইখানেও আছে। তাহলে এইখানে যদি আমাকে আলফার মানটা বের করতে হয়, তাহলে এইখানে যে টার্মটা রয়েছে সেম টার্মটা আমাকে এইখানেও নিয়ে আসতে হবে। সেম টার্মটা যদি এইখানে নিয়ে আসতে হয় তাহলে আমি এক কাজ করি, R01 প্লাস R02 দিয়ে ভাগ করলাম, আর R01 প্লাস R02 দিয়ে আমি গুণ করলাম। এখন লক্ষ্য করে দেখো এই যে এর পরে যে টার্মটা রয়েছে সেইখানে কিন্তু R02 রয়েছে, মানে এখানে R02 ছিল, এখানেও R02 ছিল। দেখো এইখানেও এই টার্মটা রয়েছে, এখানেও আমার এই টার্মটা রয়েছে। তো এইখানে টেম্পারেচার রয়েছে, দেখো এইখানেও টেম্পারেচার রয়েছে, তাহলে বাদবাকি যে টার্মটা পড়ে রইলো ওটাই তো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে এটা ছাড়া বাদবাকি যে টার্ম পড়ে রয়েছে সেটা হচ্ছে এটা। এটাই হচ্ছে কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু যেহেতু আমার কোশ্চেনে বলে দিয়েছে যে টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা 0, মানে ঘুরিয়ে এটাই বলেছে, তাহলে তুমি এটাকে যদি 0 করো তাহলে নিশ্চয়ই এই উপরের টার্মটা 0 হবে, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু এটা হবে। তাই তো এটা ইজ ইকুয়াল টু এটা করে আমি এটা পেয়েছি। ঠিক আছে, তো যাই হোক 2 ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারতো, আমি করিয়ে দিলাম, নোট ডাউন করো। নেক্সট আমাদের সিলেবাসে রয়েছে যে প্র্যাকটিক্যাল যে রেজিস্ট্যান্সগুলো হয় সেটাকে আমি মানে সেই রেজিস্ট্যান্সের মান আমি বের করব কিভাবে। দেখো আমরা তো রেজিস্ট্যান্স থিওরিটিক্যাল ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স বলে দিই এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা 15, এটা 100, এটা 1000 বলে দিই। কিন্তু প্র্যাকটিক্যালি যে রেজিস্ট্যান্সগুলো কিনতে পাওয়া যায় বাজারে বা আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে, মানে তুমি সেটা মোবাইল নিতে পারো, সেটা টিভি নিতে পারো, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা সেটা এসি নিতে পারো, সেইখানে তো রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যালি লাগানো হয়। এখন সেখানে তো যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেটা দেখতে অনেকটা দেখো এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ জাস্ট একটা ডালের মতো অংশ রয়েছে, মাঝখানে ছোট্ট ডালের মতো অংশ রয়েছে, আর ডালের দুপ্রান্তে দুটো ওয়্যার দিয়ে কানেক্ট করা রয়েছে। এখন তুমি দেখতে পাচ্ছ যে এইটুকু রেজিস্ট্যান্সের মান, মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান, কিন্তু তুমি কি বলতে পারবে এই রেজিস্ট্যান্সের মানটা কত? প্র্যাকটিক্যালি রেজিস্ট্যান্সগুলো কিন্তু দেখতে এইরকমই হয়। এবার তোমাকে এটা দেখে বলতে হবে যে এই রেজিস্ট্যান্সের মান কত। এবারে এই রেজিস্ট্যান্সের মানটা কত সেটা বের করার নিয়ম রয়েছে, আর এই নিয়মটাই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। যদি ভালো করে একটু জুম করে দেখো, বা তুমি যদি গুগলে সার্চ করো যে প্র্যাকটিক্যাল রেজিস্ট্যান্স দেখতে কীরকম হয়, বা প্র্যাকটিক্যাল রেজিস্ট্যান্স লিখে যদি সার্চ করো, তাহলে এরকম তুমি অনেক ছবি দেখতে পাবে। তো এই রেজিস্ট্যান্সগুলো বের করবো কিভাবে? ভালো করে জুম করে দেখো, এই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু 4টে কালার রয়েছে, দেখতে পাচ্ছ 4টে কালার রয়েছে। এখন এই প্রত্যেকটা কালারের কিন্তু কোড আছে, ওই কোড তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে কোডগুলোকে একটা স্পেসিফিক ফর্মুলাতে সাজানো হয়, তারপরে আমরা রেজিস্ট্যান্সের মান বের করি। এখন ফর্মুলা পরে পড়বো, আগে দেখে নেওয়া যাক যে কালারের কোডগুলো কি কি। এখন কালারের কোডগুলো তোমাকে যদি মনে রাখতে হয়, প্রত্যেকটা কালারের কোডটা যদি তোমাকে মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়, তাহলে একটা ট্রিক রয়েছে। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। তো প্রত্যেকটা কালার
প্রত্যেকটা কালার দিয়ে আলাদা আলাদা কালার দিয়ে দেখো আমি বিবি রয়কে ডিফাইন করেছি। তো পরিষ্কার দেখতে পাচ্ছ প্রথমের বিবি রয়ের প্রথমের বিটা রিপ্রেজেন্ট করছে ব্ল্যাককে, তারপরের বিটা রিপ্রেজেন্ট করছে ব্রাউনকে, তারপরের আর রিপ্রেজেন্ট করছে রেডকে, ও রিপ্রেজেন্ট করছে অরেঞ্জকে, ওয়াই রিপ্রেজেন্ট করছে ইয়েলোকে। আমি না বললেও তোমরা বুঝতে পারছো, পরিষ্কার রং দেখে বুঝতে পারছো। তারপরে গ্রেটের জি রিপ্রেজেন্ট করছে গ্রিনকে, ব্রিটেনের বি রিপ্রেজেন্ট করছে ব্লুকে, ভেরি গুডের ভেরির ভি রিপ্রেজেন্ট করছে ভয়েলেটকে, গুডের জি রিপ্রেজেন্ট করছে গ্রেকে, আর ওয়াইফের ডাব্লিউ রিপ্রেজেন্ট করছে হোয়াইটকে। এখন এই যে কালার রয়েছে এই কালারের কোডগুলো কি দেখো, কোডগুলো নিচে নিচে লেখা আছে যে ব্ল্যাক মানে হচ্ছে 1, ব্রাউন মানে হচ্ছে ব্ল্যাক মানে হচ্ছে 0, ব্রাউন মানে হচ্ছে 1, রেড হচ্ছে 2, অরেঞ্জ হচ্ছে 3, এমনি পরপর 0 1 2 3 4 5 6 এমনি করে 9 করে দেওয়া রয়েছে। এখন দেখো এখান থেকে যেই মেনেও প্রশ্ন আসে, নিটেও প্রশ্ন আসে, আবার উচ্চ মাধ্যমিকেও প্রশ্ন আসে। প্রশ্নটি 1 নাম্বারের আসে। এখন 1 নাম্বারের জন্য তুমি যদি এই ট্রিকটা মুখস্থ করতে চাও, অনেক ছেলে মেয়েদের মুখস্থ থাকে, করতে করতে মুখস্থ হয়ে গেলে ভালো, কিন্তু যদি মুখস্থ না থাকে তাহলে এটা তুমি যদি পরীক্ষার হলে লিখো এই ট্রিকটা, তাহলে তোমার খুব জোর 20 থেকে 25 সেকেন্ড নষ্ট হবে। এরপর যদি মনে হয় যে 20 থেকে 25 সেকেন্ড নষ্ট যাতে না হয় তাহলে মুখস্থ তুমি করতে পারো, কিন্তু প্র্যাকটিক্যালি আমার মুখস্থ থাকে না, আমি কিন্তু খাতায় কষে দেখে নিই। ঠিক আছে, তো তুমি এই ট্রিকটা বুঝে রাখো, যার যেমন সুবিধা হয়, যার মুখস্থ করার সুবিধা সে মুখস্থ করবে, আর যারা লিখে করে নিতে চাও তারা লিখে করে নেবে। কিন্তু ট্রিক হচ্ছে একটা, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। ঠিক আছে, এটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে। এবারে আমি আমাদের ফর্মুলাতে আসি। ফর্মুলাতে না, তার আগে আর আমি এখানে মোট 4টে কালার রয়েছে। প্রথম 3টে কালারের কিন্তু কোড হচ্ছে এই ট্রিক দিয়ে মুখস্থ রাখতে হবে। লাস্টের যে কালার থাকে সেটা কিন্তু টলারেন্সকে প্রকাশ করে। টলারেন্স মানে হচ্ছে এরর। তো 3টে কালার আছে এখানে, গোল্ড, সিলভার অ্যান্ড নো কালার। যদি গোল্ড থাকে তাহলে এররটা কিন্তু 5% হবে, অর্থাৎ টলারেন্স 5% হবে। সিলভার যদি আসে টলারেন্স 10% হবে। আর যদি নো কালার কোনো রঙই না থাকে তাহলে টলারেন্স কিন্তু এক্ষেত্রে 20% হবে। ঠিক আছে, তো এটা মুখস্থ রাখবে। প্রথম 3টে কালারের কোড হচ্ছে বিবি রয় অফ এ গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। তারপরে এই কোডগুলো তোমাকে খাতায় লিখে নিতে হবে। তারপরে লাস্টের যে কালার সেটা টলারেন্সকে প্রকাশ করে। টলারেন্সের মধ্যে 3টে কালার থাকে, একটা হচ্ছে 3টে নয় 2টো কালার থাকে, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে নো কালার। যদি গোল্ড হয় তাহলে এরর বা টলারেন্স 5% হবে, যদি সিলভার হয় তাহলে এরর বা টলারেন্স 20% হবে, 10% হবে, আর সিলভার যদি হয় তাহলে টলারেন্স কিন্তু 20% হবে। এবারে কোডটা কি মুখস্থ করবো কিভাবে, দেখো আমি একটা প্র্যাকটিক্যাল রেজিস্ট্যান্স ড্র করছি। ধরে নাও এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল রেজিস্ট্যান্স, এরকম 1 2 3 4 4টে কালার থাকে। এই ডালের মতো অংশের সঙ্গে 2টো ওয়্যার যুক্ত করা আছে। প্রথম কালারের কোড ধরে নাও এক্স, প্রথম কালারের কোড ধরে নাও এক্স, তারপরের কালারের কোড ধরে নাও ওয়াই, তারপরের কালারের কোড ধরে নাও জেড, আর লাস্টের যে কালার সেটা টলারেন্সকে প্রকাশ করে, ধরে নাও সেটা হচ্ছে পি। ঠিক আছে, এবারে রেড থাকলে তুমি 2 বসাবে, ব্ল্যাক থাকলে তুমি 0 বসাবে, ব্রাউন থাকলে তুমি 1 বসাবে, এক্স ওয়াই জেড তোমার মুখস্থ করালাম। এবারে ফর্মুলা কি হবে, ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই ইন্টু 10 টু দ্য পাওয়ার জেড প্লাস মাইনাস টলারেন্স মানে p%। এটা হচ্ছে সূত্র। তার মানে প্রথম যে কালারটা থাকবে সেই কালারের কোড এক্সের জায়গায় বসবে, সেকেন্ডে যে কালার থাকবে সেই কালারের কোড ওয়াই এর জায়গায় বসবে, থার্ডে যে কালার থাকবে সেই কালারের কোড 10 টু দ্য পাওয়ার এই যে জেড এর জায়গায় বসবে। আর টলারেন্স মানে সেখানে যদি সিলভার থাকে তাহলে 5%, গোল্ড থাকলে 5%, সিলভার থাকলে 10%, আর নো কালার থাকলে কিন্তু 20% হবে। এটা হচ্ছে তোমার ফর্মুলা। এবারে তোমাকে বুঝতে পারতে হবে যে কোনটার রোধ কীরকম। আমি তোমাদেরকে একটা বোর্ডে ছবি ডিসপ্লে করছি, দেখো বোর্ডে একটা ছবি ডিসপ্লে হচ্ছে, তোমাকে বলতে হবে এই রেজিস্ট্যান্সের মানটা কত। তো দেখো এখানে 3টে কালার দেওয়া রয়েছে, প্রথমটা হচ্ছে রেড, তারপরেরটাও রেড, তারপরেরটা ব্ল্যাক।
যদি রেড হয়, দেখো এখানে তোমার কোডগুলোও ডিসপ্লে হচ্ছে, যদি রেড হয় তাহলে 2 হবে, তাহলে এক্সের জায়গায় 2 বসবে। তারপরেরটাও রেড দেওয়া আছে, তাহলে ওয়াই এর জায়গাও 2 বসবে। তারপরে ব্ল্যাক আছে, ব্ল্যাক মানে হচ্ছে 0, মানে 10 টু দ্য পাওয়ার 0 হবে। এবারে লাস্টের যে কালার সেটা কিন্তু গোল্ডেন রয়েছে, গোল্ডেন মানে 5%, তাহলে +- 5%। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 22 +- 5%, মানে ওই রোধের মানটা 22-এর 5% বেশি হবে বা 22-এর 5% কম হবে, অর্থাৎ 22 - 5% থেকে 22 + 5%-এর মধ্যে হবে। বোঝা গেছে? ওই কালারটাই যদি ব্ল্যাক না থেকে যদি ব্রাউন থাকতো তাহলে 10 টু দ্য পাওয়ার 1 হয়ে যেত। ওই কালারটাই যদি ব্রাউন না থেকে যদি রেড হতো তাহলে 10 টু দ্য পাওয়ার 2 হয়ে যেত। ওই কালারটাই যদি অরেঞ্জ থাকতো 10 টু দ্য পাওয়ার 3 হয়ে যেত। ঠিক আছে, তাহলে যদি ধরো ব্ল্যাক আছে বলে 22 হলো, যদি ব্রাউন হতো তাহলে 10 টু দ্য পাওয়ার 1 হতো, অর্থাৎ 220 ওহম হয়ে যেত। এটাই যদি রেড থাকতো 10 টু দ্য পাওয়ার 2 হতো, অর্থাৎ সেখানে 2200 অর্থাৎ 2.2 কিলো ওহম হয়ে যেত। এরকম করে রেজিস্ট্যান্স তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। পরীক্ষাতে তো এরকম ছবি এঁকে দেওয়া থাকবে না, ছবি এঁকে দেওয়া থাকতেও পারে, বা তোমাকে বলে দেবে যে কালার কোডিং, প্রথম কালারটা হচ্ছে রেড, তারপরে কালারটা হচ্ছে ব্ল্যাক, তারপরে কালারটা হচ্ছে ব্রাউন, তাহলে এই রেজিস্ট্যান্সের মানটা কত বের করে দেখাও। তো তুমি ইজিলি বের করতে পারবে জাস্ট কোড মুখস্থ করে। তো ওই ট্রিক ছিল, ট্রিকটা তোমাকে মুখস্থ রাখতে হবে বা তোমরা খাতাতে করে দেখতেও পারো। যাই হোক, রেজিস্ট্যান্স সম্পর্কে যা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ছিল আমি সেগুলো ডিসকাস করে দিয়েছি। তাহলে আজকের ভিডিওতে এতটাই থাক।